ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা তিনটে পার্ট রয়েছে। প্রথমে ওয়ার্ক কী করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব, তারপরে পাওয়ার কী করে হিসেব করতে হয় সেইটা, লাস্ট পার্টে এনার্জি। তো অ্যাট ফার্স্ট আমরা ওয়ার্ক সম্পর্কে জানব। হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক বলতে কি বোঝায়? যখন একটা অবজেক্টের ওপর, যে কোনো একটা জিনিস, মনে করেন একটা বাক্স রাখা রয়েছে মেঝের ওপর, একটা অবজেক্টের ওপর যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়, দিস ইজ দ্য ফোর্স, আর অবজেক্টটা যদি এই ফোর্সের কারণে কোনো একটা দিকে এগিয়ে যায় তখন সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো। তো এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, ফোর্স দিলাম বলে ডিসপ্লেসমেন্ট হলো, এদের মাঝখানে যদি একটা অ্যাঙ্গেল থাকে থিটা, তাহলে ওয়ার্ক ডান কথার মানে হলো ওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড displacement in the direction of force। আচ্ছা, তার মানে ওয়ার্ক হলো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। এই কথাটার মানে কি? মানে হচ্ছে ওয়ার্ক ডান বার করার সময় ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো গুণ করলেই শুধু হবে না, ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, ফোর্স যেদিকে কাজ করছে ডিসপ্লেসমেন্ট সেই দিকে হতে হবে, ইন দ্য ডিরেকশন অফ ফোর্স সেই দিকে হতে হবে। এই ছবিতে কি তাই হচ্ছে? হচ্ছে না। এই ছবিতে ফোর্স কাজ করছে এরকম কোনো একটা দিকে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। হামেশাই হয়, আমি যদি কোনো একটা অবজেক্টকে রেখে পুশ করি, ঠেলি অথবা টানি, তাহলে যে ডিরেকশানে টানি সবসময় সেই ডিরেকশানে ডিসপ্লেসমেন্ট হয় না, অন্য ডিরেকশানেও হতে পারে, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকতে পারে। তো যদি অ্যাঙ্গেলটা থাকে তাহলে ওয়ার্ক বার করার জন্যে প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টই যথেষ্ট নয়, ইন দ্য ডিরেকশন অফ ফোর্স বলে একটা কথা আছে। তো তার জন্য আমাকে একটা কস থিটা রাখতে হবে, কস থিটা, এফ এস কস থিটা। তাহলে এইটা হলো ফোর্স বার করার অ্যাকচুয়াল ফর্মুলা। এইবার এইখানে কতগুলো কথা আছে, তো আচ্ছা সেই কথাগুলো বলার আগে ইউনিটটা একটু দেখে নিই। ফর্মুলা জানা থাকলে ইউনিট বার করতে খুব সুবিধে হয়। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন আর ডিসপ্লেসমেন্টের ইউনিট হয় মিটার, নিউটন ইন্টু মিটার। কোন সিস্টেমে লিখলাম? এসআই সিস্টেমে লিখলাম, এটা এসআইতে। আর কস থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো ট্রিগোনোমেট্রিতে যদি শিখে থাকো তাহলে জানবে যে এগুলো সব হচ্ছে রেশিও, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, বেস বাই হাইপোটেনিউজ, এরকম দুটো রেশিও হয়। তো যেহেতু রেশিও, একই জিনিসের রেশিও, তো এদের কোনো ইউনিট হয় না, এগুলো জাস্ট এক একটা নাম্বার। তাহলে ওয়ার্কের ফর্মুলাতে এফ এস কস থিটা রয়েছে, এখানে এফ এর একটা ইউনিট আছে নিউটন, এস এর ইউনিট আছে মিটার, কস থিটার ইউনিট নেই, তাহলে ওয়ার্কের ইউনিট হয়ে গেল নিউটন মিটার। এটারই শর্টে বলা হয় জুল। এবার এই ইউনিট থেকে একটা কোয়েশ্চেন হয়, খুব কমন একটা কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে 1 জুল, এর একটা ডেফিনেশন দিতে বলে, ডিফাইন 1 জুল। এখন আমি এই জায়গাটায় ফিরে আসব, জুল কার জায়গায় লিখলাম? নিউটন মিটার এর জায়গায় লিখেছি। তাহলে আমি 1 জুলকে ভাবতেই পারি 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন হচ্ছে ফোর্স, 1 মিটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো তাহলে আমি লিখব তখন যে 1 জুল ইজ দ্য ওয়ার্ক ডান বাই 1 নিউটন ফোর্স used to displace an object by 1 meter along the force। ফোর্স যেদিকে অ্যাপ্লাই করলাম সেই ডিরেকশানে 1 নিউটন ফোর্স যদি দিয়ে থাকি, 1 মিটার যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তাহলে ওয়ার্ক ডানটা হবে 1 জুল। এটা হচ্ছে 1 জুলের ডেফিনেশন। আচ্ছা, ইউনিটটা যদি আমি
এসআইতে না করে সিজিএসে করি তাহলে কি হবে? সিজিএসে করলে এই নিউটন আর মিটারের বদলে তখন আমায় লিখতে হবে নিউটনের বদলে ডাইন, আর ডিসপ্লেসমেন্টে মিটারের বদলে সেন্টিমিটার। এই ডাইন সেন্টিমিটার ইউনিটটাকে শর্টে আর্ক বলে। তাহলে একই রকমভাবে এবার যদি আমি জানতে চাই ডিফাইন ওয়ান আর্ক বা হোয়াট ডু ইউ মিন বাই ওয়ান আর্ক, তখন তার অ্যান্সার কী হবে? ওয়ান আর্ক এলো কোথা থেকে? ওয়ান ডাইন ইন্টু ওয়ান সেন্টিমিটার। একদম সেম স্টাইলে এবারেও লিখতে পারি। তাহলে কি লিখবো? আগের বার জুল এসছিল নিউটন ইন্টু মিটার করে, এবারে আর্ক এলো ডাইন ইন্টু সেন্টিমিটার করে। তাহলে ওয়ান আর্ক is the work done by one dyne force to displace by 1 centimeter along the force. এই হলো ওয়ান আর্গের ডেফিনেশন। এই অ্যালং দ্য ফোর্স কথাটা আগেও লিখেছি একবার, এখনও লিখলাম। এটা কেন লিখলাম? 1 নিউটন ফোর্স 1 মিটার ডিসপ্লেসমেন্ট করছে, নিউটন ইন্টু মিটার জুল, এইটুকু লিখলেই হতো। অ্যালং দ্য ফোর্স কেন লিখলাম? তার কারণ ফোর্সের যে ফর্মুলাটা আমরা শিখেছি সেটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা, সেটা হচ্ছে এফ ইন্টু এস ইন্টু কস থিটা। আমি এফের জায়গায় 1 নিউটন বসাচ্ছি ফর্মুলাতে, এফের জায়গায় 1 নিউটন বসাচ্ছি, ডিসপ্লেসমেন্টের জায়গায় 1 মিটার বসাচ্ছি, আর কস থিটার জায়গায় তো কিছু বসাচ্ছি না। অ্যালং দ্য ফোর্স কথাটার মানে হচ্ছে কস থিটার জায়গায় 1 বসানো। কেন সেটা একটু এক্ষুনি বলছি। তাহলে অ্যালং দ্য ফোর্স বলা মানে কস থিটার জায়গাতে আমি 1 বসাচ্ছি। দেখো ডব্লু, তাহলে এক্সপ্রেশন আমরা শিখলাম, ডব্লু মানে ওয়ার্ক, ওয়ার্কের এক্সপ্রেশন হচ্ছে এফ এস কস থিটা। ওয়ার্কের ইউনিট দুটো হয়, সিজিএসে হয়, এসআইতে হয়, এবং তাদেরকে জুল আর আর্গ বলে। জুলের ডেফিনেশন হচ্ছে এইটা, আর্গের ডেফিনেশন হচ্ছে এইটা। এবারে এই জুল আর আর্গের মধ্যে কি রিলেশন আছে সেটা দেখব। আচ্ছা, রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্গ। তো এক্ষুনি দেখলাম 1 জুল কথার মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। আমি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এই ফর্মুলাটা মাথায় রেখে কাজ করছি। ডব্লুর জায়গায় 1 বসিয়েছি, এফের জায়গাতেও 1 বসিয়েছি, এসের জায়গাতেও 1 বসিয়েছি। কস থিটাটাও 1 হবে অ্যালং দ্য ফোর্স হলে, একটু আগেই বলেছি। এবারে জুল আর আর্গের মধ্যে রিলেশন বার করতে গেলে আমাকে এসআই থেকে গ্র্যাজুয়ালি সিজিএস যেতে হবে, এসআইটাকে সিজিএসে কনভার্ট করতে হবে। 1 নিউটন মানে 10 টু দ্য পাওয়ার 5 ডাইন, 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখন 10 টু দি পাওয়ার 5 মানে একের পরে 5টা শূন্য আছে, আর এখানে আরও দুটো, তাহলে টোটাল হয়ে গেল 7খানা জিরো। 10 টু দ্য পাওয়ার 7, ইউনিটগুলো এক জায়গায় লিখছি, ডাইন সেন্টিমিটার। এই ডাইন সেমি ইউনিটটাকেই তো বলে আর্ক। তাহলে রিলেশনটা এস্টাবলিশ হলো 1 জুল ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 7 আর্ক। এটা জুল আর্গের মধ্যে রিলেশন। এই প্রসঙ্গে আর একটা ইউনিটের কথা বলে রাখি, যেটা কদিন পরেই আসবে, যখন মডার্ন ফিজিক্স পড়া হবে অনেক শেষের দিকে, তখন পাবে। জুল আর্গ ছাড়াও এনার্জির আর একটা ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, আপাতত ভোল্ট ব্যাপারটা কি হয়তো জানো না, পোটেনশিয়াল, তাই আমি ইলেকট্রন ভোল্টের ডেফিনেশনের দিকে যাচ্ছি না। শুধু এইটুকু জেনে রাখো, ইলেকট্রন ভোল্টকে ইভি সিম্বল দিয়ে লেখা হয়। ইলেকট্রন ভোল্ট এনার্জির ইউনিট, জুল আর্গের মতো। 1 ইলেকট্রন ভোল্ট মানে হলো 1.6 10 টু দ্য পাওয়ার -19 জুল। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টের সাথে জুলের রিলেশন। এক্ষুনি এই চ্যাপ্টারে হয়তো কাজে লাগবে না, কিন্তু ওই মডার্ন ফিজিক্স যখন পড়া হবে তখন সেখানে লাগবে কাজে। তাহলে ইলেকট্রন ভোল্ট বলে আরেকটা ইউনিট আছে।
এই নাম্বারটা 1.6 10⁻⁻19 এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের ভেতরে যতটা চার্জ থাকে, তো সেইটা এখানে কাজে লাগছে। ইলেকট্রন ভোল্ট সম্পর্কে আর কিছু বলছি না, যদি পরের দিকে পাওয়া যায় তখন আবার ডিটেলে এই বিষয়ে ডিসকাশন হবে। তাহলে ওয়ার্ক ডান সম্পর্কে তিনটে জিনিস মোটামুটি জানা গেল। একটা হচ্ছে ওয়ার্কের ফর্মুলা এফএস কস থিটা, তার ইউনিট সিজিএস, আর এই সাইডে জুল আর আর্গ হয়, আর তাদের মধ্যে রিলেশন 1 জুল 10⁻⁷ আর্গ। এবার এই কস থিটার ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু এগোবো, এক্সপ্লেন করব। আচ্ছা, কস থিটা। এখন এই কস থিটার তো নতুন করে বলার কিছু নেই, যদি ট্রিগোনোমেট্রি শিখে থাকো তাহলে জানো কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউজ। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস বাই হাইপোটেনিউজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, আর বাকি দুটো অ্যাঙ্গেল লেস দেন 90 হয়। তার মধ্যে যে অ্যাঙ্গেলটাকে থিটা ধরা হয় তার উল্টো দিকের সাইডটাকে পারপেন্ডিকুলার, আর অ্যাডজাসেন্ট সাইডটাকে বেস, আর সবচেয়ে বড় সাইডটা হাইপোটেনিউজ হয়। যদি আমি এইখানে থিটা অ্যাঙ্গেলটা ধরতাম, তাহলে এইটা হতো পারপেন্ডিকুলার আর এইটা হতো বেস। যাই হোক, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউজ। এখন এই কস থিটার ভ্যালু, যেমন বেসের ভ্যালু সবসময় হাইপোটেনিউজের থেকে ছোট হয়, তাই কস থিটার ভ্যালু অলওয়েজ লেস দ্যান 1 হয়, এক্সেপ্ট একমাত্র থিটা যদি 0 হয়ে যায় তখন এটা ইকুয়াল টু 1 হতে পারে। তবে সেই ভ্যালুটা আমাদের খুব কাজে লাগবে। আমি ট্রিগনোমেট্রি খুব ডিটেলসে যাব না, আমাদের যেটা লাগবে এর পরের পার্টটা ডিসকাস করতে গেলে সেটা হচ্ছে থিটার কত ভ্যালু হলে কস থিটার ভ্যালু কত হয়। আমি একটা ছোট্ট করে চার্ট বানিয়ে দিচ্ছি যেখানে থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালু থাকছে। সাইন টাইনেরও টেবিল হয়, কিন্তু আমাদের এক্ষুনি এই চ্যাপ্টারে সাইন থিটাটা লাগবে না খুব একটা। থিটার ভ্যালু 0 হলে কস থিটার ভ্যালু 1, থিটার ভ্যালু 30 হলে কস থিটার ভ্যালু √3/2, থিটার ভ্যালু 45 হলে কস থিটার ভ্যালু 1/√2, cos 45 1/√2। থিটা 60 ডিগ্রি হলে কস থিটার ভ্যালু হবে হাফ, থিটা 90 হলে কস থিটার ভ্যালু হবে 0, থিটা যদি 120 হয় কস থিটার ভ্যালু তখন কি হবে? মাইনাস হাফ। থিটার ভ্যালু যদি 150 হয় কস থিটার ভ্যালু তখন হবে -√3/2, থিটার ভ্যালু যদি 135 হয় কস থিটার ভ্যালু তখন হবে -1/√2। তাহলে থিটার ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। থিটার ভ্যালু 180 হলে কস থিটার ভ্যালু হবে -1। এই কটা মুখস্থ রাখলে চলে যাবে কাজ। লক্ষ্য করো, মনে রাখার কিছু টেকনিক আছে। 90-তে থিটার ভ্যালু হয় 0, কিন্তু যদি অ্যাঙ্গেলটা 90 থেকে বড় হয়ে যায় তাহলে থিটার ভ্যালুগুলো সব মানে কস থিটার ভ্যালু সব নেগেটিভে আসে। তাহলে কস থিটা নেগেটিভ হতে পারে যদি থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, আর 90 থেকে ছোট হলে তখন পজিটিভ। এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে কস থিটার ভ্যালু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। নেগেটিভগুলো মনে রাখার একটা রাস্তা হচ্ছে, যখন 90 থেকে বড় অ্যাঙ্গেলে যাব 120, 150 বা 135 বা যাই হোক, সেই ভ্যালুটাকে, সেই অ্যাঙ্গেলের ভ্যালুটাকে 180 থেকে মাইনাস করব। যেমন যখন 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রি কত হবে? 120-কে 180 থেকে মাইনাস করলে হয় 60, 180 থেকে 120-কে মাইনাস করলে 60। তাহলে কজ 120 ডিগ্রির ভ্যালু আর কজ 60 ডিগ্রির ভ্যালু সেম হবে, অর্থাৎ হাফ হবে। কিন্তু কজ 120 ডিগ্রি গ্রেটার দ্যান 90, 120 গ্রেটার দ্যান 90, তাহলে অ্যান্সারে একটা মাইনাস আসবে। সুতরাং কজ 120-র ভ্যালু আমি কী করে লিখব? 120 মানে 180 মাইনাস 60, তাহলে আমি 60 ডিগ্রির ভ্যালুটা লিখব হাফ, আর যেহেতু 120 90 থেকে বড়, তো একটা মাইনাস লিখব। এইভাবে মনে রাখা যায়।
একইভাবে cos 150 যদি জানতে হয় সেটা কী করে রাখবো, 150 মানে 180 মাইনাস 30, তাহলে আমি 30 ডিগ্রির ভ্যালুটা লিখবো। cos 30 মানে √3/2, আর 150 যেহেতু 90 থেকে বড় তাই একটা মাইনাস দেবো। তো এইগুলোকে আলাদা করে মুখস্থ রাখতে হয় না, এই চারটে জানলেই আর টেকনিকটা জানলে পরের চারটে বলে দেওয়া যাবে কত হবে। এই cos থিটার ভ্যালুটার টেবিলটা একটু খাতায় লিখে রাখো, এটা আমাদের এর পরের অঙ্কগুলোতে কাজে লাগবে। এবার দেখো ওয়ার্কের ফর্মুলায় আমরা আবার ফিরে আসছি। ওয়ার্ক ফর্মুলা অলরেডি দেখেছি, এফ এস cos থিটা, তো জেনে গেলাম যে cos থিটার ভ্যালু নানা রকম হতে পারে, নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। ধরো আমি কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। কেস 1, থিটা লেস দেন 90 ডিগ্রি, এর কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন ধরো এরকম একটা প্লেন সারফেস, এই একটা বাক্স রাখা রয়েছে, দিস এ বক্স। বক্সটাকে একটা লোক টানছে। তো লোকটা যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা এইদিকে, আর এইভাবে টানলে বাক্সটা কোন দিকে যাবে, আমাদের কমন সেন্স আমরা সবাই জানি বাক্সটা এরকম সামনের দিকে যাবে। ফোর্স উপর দিকে কাজ করছে, বাক্সটা যাচ্ছে কিন্তু সামনের দিকে। তাহলে এই যে অ্যাঙ্গেল থিটা, এই ছবিটায় ফর দিস ডায়াগ্রাম অ্যাঙ্গেল থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে এখানে এটা একটা পুলিং আ বক্স, তাহলে এইখানে থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি। মনে করো কোয়েশ্চেনে বলল যে ম্যান পুলিং আ বক্স with force 10 Newton such that it is displaced by 10 meter at an angle 30 degree। এই অ্যাঙ্গেলটা ধরা যাক 30 ডিগ্রি বলে দিল। ফাইন্ড ওয়ার্ক ডান। ওয়ার্কটা কত হবে? অ্যান্সার ওয়ার্কটা হবে এফ এস কস থিটা ফর্মুলা, এফ এস কস থিটা, এফ জানি 10 নিউটন, এস জানি 10 মিটার, থিটা জানি 30 ডিগ্রি, কস 30, কস 30-র ভ্যালু চার্ট বানানো আছে, কস 30-র ভ্যালু √3/2, 2 আর 50 কেটে 50√3। পুরো অঙ্কটা এসআইতে করেছি, ইউনিট হবে জুল, ব্যাস শেষ। তাহলে ওয়ার্ক ডানটা এলো পজিটিভ। যখনই থিটা লেস দেন 90 হবে, ফোর্স যাই হোক, ডিসপ্লেসমেন্ট যাই হোক, এরকম অঙ্ক যদি দেয় আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতেই পারি, যে কোনো ক্ষেত্রেই পারি। সবসময় ওয়ার্ক ডানটা পজিটিভ আসবে। তাহলে এখানে ওয়ার্ক ডান is always positive if theta less than 90। একটা এক্সাম্পল করে দেখলাম, থিটা 90 থেকে ছোট হলে ওয়ার্ক ডানের ভ্যালু যা খুশি আসতে পারে, কিন্তু সেটার আগে প্লাস থাকবে, পজিটিভ ভ্যালু আসবে। এই ব্যাপারটাকে বলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ফোর্স যে ওয়ার্ক করছে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বলতে অ্যাঙ্গেল থিটাটা হবে লেস দ্যান 90 ডিগ্রি, এবং তখন ওয়ার্ক ডানটা আসবে পজিটিভ। এটা গেল আমাদের ফার্স্ট কেস। এরপর চলে যাব ওয়ার্কলেস ফোর্স। ওয়ার্কলেস সেটা কীরকম হবে? এক্সাম্পল দেখো, ধরো একটা অবজেক্টকে সার্কুলার ট্র্যাকে ঘোরানো হচ্ছে, এরকম একটা সার্কুলার ট্র্যাকে ঘোরানো হচ্ছে।
ভাবতে পারো সুতোর মাথায় একটা ঢিলকে বেঁধে আমি এরকম সার্কুলার রাস্তায় ঘোরাচ্ছি। এখন অবজেক্টটা যে ঘুরছে সার্কুলার ট্র্যাকে, সুতোয় ঢিল বেঁধে যখন আমি আঙুলের মাথায় সুতো বেঁধে এইভাবে ঘোরাচ্ছি, তাহলে সুতোটাকে আমি আঙুল দিয়ে সারাক্ষণ টেনে রাখছি, তার মানে ফোর্স কাজ করছে এই ডিরেকশনে। আর ডিসপ্লেসমেন্ট সবসময় অ্যালং দ্য ট্যানজেন্ট এরকম কোনো দিকে হচ্ছে। অবজেক্টটা যখন এখানে, ডিসপ্লেসমেন্ট এদিকে যেতে চাইছে, কিছুক্ষণ পর যখন এখানে গেল এদিকে যেতে চাইছে, কিছুক্ষণ পর এখানে, তার মানে এদিকে যেতে চাইছে, যখন এখানে আছে এদিকে যেতে চায়, যখন এখানে আছে এদিকে যেতে চায়। সো ডিসপ্লেসমেন্ট ইজ অ্যালং দ্য ট্যানজেন্ট। এগুলোকে ট্যানজেন্ট বলে। ট্যানজেন্ট মানে কি, যে স্ট্রেট লাইন সার্কেলকে টাচ করে চলে যায় কিন্তু কাট করে না, কাট করলে আর সেটা ট্যানজেন্ট হবে না। ফোর্স কোন দিকে থাকবে? ফোর্স সবসময় সেন্টারের দিকে। যখন এখানে আছে ফোর্স আছে এদিকে, যখন এখানে আছে ফোর্স আছে এদিকে, যখন অবজেক্ট এখানে ফোর্স এদিকে, অবজেক্ট এখানে ফোর্স এদিকে। সো ফোর্স ইজ অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার। লক্ষ্য করো যে কোনো পজিশনের ক্ষেত্রে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এখানেও তাই, এখানেও তাই। সো থিটা ইজ ইকুয়াল টু 90 ইন দিস কেস। থিটা যদি 90 হয় তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলায় আমি যদি থিটার জায়গায় 90 বসিয়ে দিই, cos 90 ভ্যালু তো 0, তাহলে ওয়ার্ক এসে যাবে 0। ফোর্স যাই হোক না কেন, ডিসপ্লেসমেন্ট যাই হোক না কেন, অ্যাঙ্গেলটা 90 হলে ওয়ার্ক ডান 0 হয়। এই ব্যাপারটাকে ওয়ার্কলেস ফোর্স বলে। তাহলে কি দাঁড়াচ্ছে? দেয়ারফর ওয়ার্ক ডান is 0 when angle between F and S is 90। এই ব্যাপারটাকে ওয়ার্কলেস ফোর্স বলে, মানে যে ফোর্স দিচ্ছে ঠিকই কিন্তু ওয়ার্ক কিছু হচ্ছে না। এর আর একটা এক্সাম্পলও হয়, এই যেমন ধরো একটা মনে করো এটা একটা বাক্স টাক্স কিছু, এই বাক্সটাকে নিয়ে একটা লোক হাঁটছে। তো লোকটা যখন হাঁটছে তখন ডিসপ্লেসমেন্ট এই দিকে হচ্ছে, কিন্তু লোকটা বাক্সটাকে টেনে ধরে রেখেছে ওপর দিকে, বা আর্থের গ্র্যাভিটেশনাল পুল যদি বলো, বাক্সটার ওয়েট হচ্ছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে। তাহলে এখানে এই ফোর্সটা যেটা আর্থ অ্যাপ্লাই করছে বাক্সটার ওপর, সেই ফোর্সটা আর ডিসপ্লেসমেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে ওয়ার্ক কিছু হচ্ছে না। তাহলে আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, এটা আগেরটা ছিল এক্সাম্পল 1, এটা 2। when we move forward with a box, work done by the gravitational force is 0। গ্র্যাভিটেশনাল ফোর্স যে ওয়ার্ক করছে 0, লোকটার ওয়ার্ক কিন্তু 0 নয়। লোকটার বাক্সটাকে সামনে নিয়ে যেতে এই দিকেই কোনো একটা ফোর্স তো অবশ্যই দিচ্ছে, সেই ফোর্সের ওয়ার্কটা কিন্তু 0 নয়। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা অবজেক্টের ওপর মাল্টিপল ফোর্সেস কাজ করতে পারে, সেই ফোর্সেসগুলো মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়ান অফ দেম। গ্র্যাভিটেশনাল ফোর্সটা এখানে কোনো ওয়ার্ক করছে না, কারণ তার সঙ্গে ডিসপ্লেসমেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে ওয়ার্কলেস ফোর্স মানে কি দাঁড়ালো? সোজা কথায়, যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন ওয়ার্ক ডান 0 হয়। এই ব্যাপারটাকে ওয়ার্কলেস ফোর্স বলে। এখন ওয়ার্ক ডান 0 আরও অনেকভাবেই হতে পারে। আমি ওয়ার্কের ফর্মুলাটার দিকে যদি তাকাই,
ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে ডব্লিউটা জিরো হতে পারে কখন? এফ জিরো হলে হতে পারে, এস জিরো হলে হতে পারে, থিটা 90 হলেও হতে পারে। যদি কোয়েশ্চেনটা পরীক্ষার সময় ঘুরিয়ে দেয় স্টেট দ্য কন্ডিশনস হোয়েন ওয়ার্ক ডান ইজ জিরো, তখন আমরা তিনটে কন্ডিশন লিখব, ফোর্স অ্যাপ্লাইড ইজ জিরো, ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, আর অ্যাঙ্গেল থিটা ইজ 90। যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই ওয়ার্ক ডান কিন্তু জিরো হতে পারে। তার মধ্যে যখন থিটা 90-র জন্য ওয়ার্ক ডান জিরো হয় সেই ব্যাপারটাকে বলে ওয়ার্কলেস ফোর্স। তাহলে ওয়ার্কলেস ফোর্স বলতে আমরা বুঝি অ্যাঙ্গেল থিটাটা 90 ডিগ্রি। এরপর চলে যাব ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। সেটা কি? থিটাটা এবার গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। থিটা যদি 90 ডিগ্রির থেকে বড় হয় তাহলে কস থিটার ভ্যালু নেগেটিভ আসে, এর আগেই আমরা দেখেছি। তো ব্যাপারটা কেমন? মনে করো একটা অবজেক্টকে উপর দিকে তোলা হচ্ছে, উপর দিকে তোলা হচ্ছে এরকম একটা দড়ি দিয়ে টেনে, ডিসপ্লেসমেন্ট উপর দিকে হচ্ছে, কিন্তু গ্র্যাভিটেশনাল পুল নিচের দিকে, পৃথিবী তাকে নিচের দিকে টানছে, পৃথিবী সব জিনিসকে নিচের দিকে টানে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, যাকে আমরা ডাব্লিউ বলে দেখিয়েছি ছবিতে, সেটা নিচের দিকে, অথচ অবজেক্টটা উপর দিকে উঠছে। যেমন যেমন এরকম একটা সিচুয়েশন, এখানে একটা এরকম একটা লোক পুলিটা ধরে টেনে টেনে জিনিসটাকে উপর দিকে তুলছে। তাহলে জিনিসটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বাক্সটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপর দিকে, কিন্তু বাক্সটাকে পৃথিবী টানছে নিচের দিকে। তাহলে এই ছবিটায় ডাব্লিউ আর এস, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, পুরো উল্টো ডিরেকশানে আছে। থিটা এখানে 180 ডিগ্রি। যদি আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, তখন আমাকে ওয়ার্ক ডানটা বার করতে হবে। ফোর্সটা এখানে ডব্লিউ, ডিসপ্লেসমেন্ট এখানে এস, কস থিটার ভ্যালু এখানে 180, কস 180-র ভ্যালু হচ্ছে -1, একটু আগে দেখেছি। তাহলে অ্যান্সার আসবে -W ইন্টু এস। এটা একটা এক্সাম্পল যেখানে থিটাটা 180 থেকে বড় হয়ে গেল। আরেকটা এক্সাম্পল, আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখো। পরের ডায়াগ্রামটাতে অবজেক্টটা এরকম নিচের দিকে হড়কে নেমে যাওয়ার চেষ্টা করছে, ডিসপ্লেসমেন্ট এই দিকে হচ্ছে। একটা লোক তাকে প্রাণপণে টেনে ধরে রেখেছে এফ ফোর্স অ্যাপ্লাই দিয়ে, কিন্তু ধরে রাখতে পারছে না, এত ভারী জিনিসটা আলটিমেটলি গড়াতে নিচেই নামছে। কিন্তু লোকটা চেষ্টা করছে ফোর্স অ্যাপ্লাই করে তাকে ধরে রাখার বা ওপরে তোলা। তো এই ছবিটায় ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশানে, ফোর্স রয়েছে এই ডিরেকশানে। দেখতেই পাচ্ছ এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। এটা 120, 130 বা 150 এরকম কিছু হবে, তাহলে 90-র থেকে বড়। এখানে যদি আমাকে ফোর্সটা বলে দেয় 3 নিউটন ধরা যাক, এসটা বললো 2 মিটার, অ্যাঙ্গেলটাও হয়তো বলে দিল কিছু একটা 120 বা 150, তাহলে আমরা এফএস কস থিটায় বসিয়ে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারবো। সেই ওয়ার্কটা যাই আসুক নেগেটিভে আসবে অ্যান্সার, কারণ থিটার ভ্যালু 90-র থেকে বড়। তাহলে ওয়ার্ক ডান যখন নেগেটিভ হয়, তখন সেই দুটো এক্সাম্পল আমরা দেখলাম, তখন সেই ব্যাপারটাকে আমরা বলি ওয়ার্ক ইজ ডান এগেনস্ট দ্য ফোর্স। ওয়ার্ক ইজ ডান এগেনস্ট দ্য ফোর্স। তাহলে তিনটে সিচুয়েশান অ্যারাইজ করলো, কেস 1, কেস 2 আর কেস 3। থিটাটা লেস দেন 90, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স। থিটাটা ইকুয়াল টু 90, ওয়ার্কলেস ফোর্স। থিটাটা গ্রেটার দেন 90, ওয়ার্ক ইজ ডান এগেনস্ট দ্য ফোর্স। তিনটে আলাদা আলাদা পরিস্থিতি এলো।
এরপরে আসবো পাওয়ার। আচ্ছা, পাওয়ার কি? পাওয়ার হচ্ছে, ডেফিনেশনটা তো রেট অফ ডুইং ওয়ার্ক, তাকে আমরা পাওয়ার বলব, রেট অফ ডুইং ওয়ার্ক। এই কথাটার মানে পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, W/T। এখন এর পুট ইট সিম্পল, একদম কিছু নয়, ডব্লিউ ওয়ার্ক ডানকে টাইম দিয়ে ডিভাইড করলে পাওয়ার আসে, ব্যাস। এবার ডব্লিউর তো ফর্মুলা আছে, ডব্লিউর ফর্মুলা তো F/S cos থিটা বাই টাইম, এরকম লিখতেই পারি, ডব্লিউর জায়গায় F/S cos থিটা। যদি লিখি S/T, S/T, এই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করো। এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টিটা হচ্ছে টাইম। তাহলে S/T মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটাকে বলে ভেলোসিটি। তাহলে পাওয়ারের ফর্মুলা এসে গেল ফোর্স ইন্টু ভেলোসিটি ইন্টু কস থিটা। এটাও দরকার হবে। পাওয়ারের দুটো এক্সপ্রেশনই লাগবে, ওয়ার্ক ডান বাই টাইমও লাগবে, আবার FV cos থিটা ফর্মুলাটাও দরকার হবে। তো হোয়াট ইজ পাওয়ার? রেট অফ ডুইং ওয়ার্ক, ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করলে পাওয়ার হয়, ব্যাস। এবারে ইউনিট, এমনিতে SI ইউনিট যদি আমি জানার চেষ্টা করি, তো ইউনিট সবসময় ফর্মুলা থেকেই আসে, পাওয়ার মানে ওয়ার্ক বাই টাইম। তাহলে SI ইউনিট কী হবে? ওয়ার্কের ইউনিট জুল, টাইমের ইউনিট সেকেন্ড, এটাকে বলে ওয়াট, জুল পার সেকেন্ডকে ওয়াট বলে। আর CGS-এও হতে পারে, CGS ইউনিটটা হবে আর্গ পার সেকেন্ড, তার আলাদা করে কোনো নাম নেই। জুল পার সেকেন্ডকে ওয়াট বলে, আর্গ পার সেকেন্ডের কোনো আলাদা নাম নেই, আর্গ পার সেকেন্ডই চলবে। এখন এই ওয়াটের থেকে বড় ইউনিট হয় কিলোওয়াট। কিলোওয়াট, কিলোওয়াট কথার মানে 10⁻³ ওয়াট। আরও বড় হয় মেগাওয়াট, মেগাওয়াট মানে মেগাওয়াট, 10⁶ ওয়াট। তাহলে ওয়াটের বড় ইউনিট কিলোওয়াট, মেগাওয়াট, এগুলো হতে পারে। এখন তাহলে পাওয়ারের ইউনিট SI আর CGS-এ ওয়াট হয়, SI-তে, CGS-এ আর্গ পার সেকেন্ড হয়, আর ওয়াটের থেকে বড় ইউনিট কিলোওয়াট, মেগাওয়াটও আছে। এই দুটো ইউনিট ছাড়া আর একটা ইউনিট ওয়ার্কের ক্ষেত্রে ইউজ হয়, এটা FPS ইউনিটও ঠিক নয়, এটাকে আমরা এফেক্টিভ ইউনিট এরকম একটা নাম দিতে পারি। সেটা কি জিনিস? তাকে বলে হর্স পাওয়ার, HP ইন শর্ট। এই হর্স পাওয়ার জিনিসটি কি? হর্স পাওয়ার হচ্ছে 1 হর্স পাওয়ার মিনস 746 ওয়াট। 746 ওয়াটকে হর্স পাওয়ার বলে। এমনিতে হর্স পাওয়ারের একটা ডেফিনেশন আছে, সেটা হলো পাওয়ার রিকোয়ার্ড টু লিফট 550 পাউন্ড। LB মানে পাউন্ড, পাউন্ড হচ্ছে মাসের ইউনিট, যেমন কেজি হয়, গ্রাম হয়, FPS প্রসেসে পাউন্ড হতে পারে। 550 পাউন্ড অবজেক্ট টু আ হাইট of 1 feet in 1 second is called 1 HP। তাহলে 550 পাউন্ডের একটা অবজেক্টকে 1 ফুট ওপরে তুলতে, 1 ফুট তুলতে 1 সেকেন্ডের মধ্যে যতটা পাওয়ার দরকার হয় তাকে বলে 1 হর্স পাওয়ার। ডেফিনেশনটা হয়তো লাগবে না খুব একটা, কিন্তু ইউনিটের এই রিলেশনটা দরকার হবে। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। তাহলে পাওয়ারের ডেফিনেশন হলো, ইউনিটস হলো। এবার আমরা কয়েকটা প্রবলেম দেখব, কোয়েশ্চেন্স। আচ্ছা, অঙ্কটা দেখো, ক্যালকুলেট ওয়ার্ক ডান অ্যান্ড পাওয়ার রিকোয়ার্ড টু লিফট 200 kg ওয়াটার অ্যাট এ হাইট অফ 10 মিটার ইন 5 সেকেন্ড। তো তাহলে
200 কেজি ওয়াটার আছে, এর মাসটা হচ্ছে 200 কেজি। একে এরম কোনো হাইটে তুলতে হবে, 10 মিটার হাইট। এর ওয়েট হচ্ছে আর্থ থেকে নিচের দিকে টানছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে mg, তাহলে এখানে ফোর্স হলো mg, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার, 10 মিটার ওপরে তাকে তোলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি mg হয়, সে তো চাইবে আর্থটা ওয়াটারের এই কন্টেনারটাকে নিচে নামাতে। তো আমাকে যদি উপরে তুলতে হয়, তাহলে অ্যাটলিস্ট ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে। সমান ফোর্স না দিলে সে উঠবেই না, একটু বেশি দিতে হবে। কোনো জিনিসকে যদি আর্থ নিচের দিকে টানে 5 নিউটন ফোর্স দিয়ে, আর আমাকে যদি অবজেক্টটাকে উপর দিকে তুলতে হয়, তাহলে উপরের দিকে ফোর্সটা মিনিমাম 5 নিউটন বা তার বেশি হতে হবে, না হলে আমি তুলব কী করে। এখানেও ঠিক তাই, আর্থ ওই জিনিসটাকে নিচের দিকে mg ফোর্সে টানছে, যাকে ওয়েট বলে। তো আমাকে যদি ওপর দিকে তুলতে হয় অবজেক্টটাকে, তাহলে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করতে গেলে মিনিমাম অতটাই ফোর্স আমায় ওপরে দিতে হচ্ছে। তাহলে অঙ্কটা করার সময় আমি ফোর্সের জায়গায় mg বসাবো। এবার ওয়ার্ক ডান বার করি। ওয়ার্ক ডানটা হবে fs cos থিটা। ওয়ার্ক ডানটা কার জন্য বার করছি? ওয়ার্ক ডান বাই দ্য ম্যান। কিছু বলা না থাকলে যে লোকটা তুলছে সে কতটা ওয়ার্ক করছে, তার কতটা পাওয়ার, সেইটা বার করব। ওয়ার্ক ডান বাই এগেনস্ট গ্র্যাভিটি এসব নয়। তাহলে এই ফোর্সটাকে আমি ধরবো, ফোর্সটা কত, mgর সঙ্গে ইকুয়াল। ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 10 মিটার। কস থিটা কত বসাবো? যেদিকে ফোর্স কাজ করছে অবজেক্টটার ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হচ্ছে। ফোর্স ওপরের দিকে দিচ্ছি, তোলার জন্য ওপর দিকে টানছি, জিনিসটা উঠছেও ওপর দিকে। দ্যাট মিন্স এফ আর এস একই ডিরেকশানে আছে, থিটাটা 0 ডিগ্রি। কস জিরোর ভ্যালু 1 হয়, এম বলা আছে 200, জিটাকে আমি এই অঙ্কর জন্য 10 ধরে নিলাম, 10 ইন্টু 10 ইন্টু 1, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 জুল। ওয়ার্কটা ক্যালকুলেট হলো। এবার পাওয়ার কোথা থেকে আসবে? পাওয়ার আসবে ওয়ার্ক ডানকে টাইম দিয়ে ডিভাইড করে। ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম গিভস পাওয়ার। এখন ওয়ার্ক হচ্ছে 210 টু দ্য পাওয়ার 4, টাইম লেগেছে কোয়েশ্চেনে বলা আছে 5 সেকেন্ড ডিভাইডেড বাই 5, তাহলে অ্যান্সারটা আসবে 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 সেকেন্ড। সরি, 4 ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াট। 10 টু দি পাওয়ার 3 ওয়াটকে 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000, 10 টু দি পাওয়ার 3 ওয়াটকে কিলোওয়াট লেখা যায়, তাহলে আমি অ্যান্সারটা 4 কিলোওয়াটও লিখতে পারি। এই গেল পাওয়ারের একটা এক্সাম্পল। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। আমাদের ওয়ার্ক আর পাওয়ারের কনসেপ্টটা শেষ হয়ে গেল। এনার্জিটা নেক্সট ভিডিও দেবো। এটা অনেকটা বড় হয়ে গেছে, 38 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, প্রায় 40 মিনিট। এটাতে এই পর্যন্ত থাক, এনার্জিটা আর একটা ভিডিও করবো। ঠিক আছে।